এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না। সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না, তার কারণ তিনি ডাयरेक्ट पॉलिटिक्स করে। वे भारत का नाम रोशन करते हैं, लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। नमस्कार बंधुरा, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এখনো 3 দফার ভোট বাকি, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান কাণ্ড কারখানায় যা দেখে মনে হচ্ছে যে তিনি ঘেটে ঘ হয়ে গেছেন, একেবারে ঘেটে গেছেন। ঘেটে না গেলে তিনি এইরকম নানা রকম উদ্ভট উদ্ভট কাণ্ড করেন। শুরুর দিন থেকেই বন্ধুরা আপনাদের যেটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসলে দু নৌকায় পা দেওয়ার চেষ্টা করছেন। দু নৌকায় পা দিয়ে এবারের যে ভোট রক্ষা, মানে 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কিন্তু নিজেকে বা নিজের দলকে বাঁচাতে চাইছেন। আর সেই দুই নৌকা হলো, একদিকে সংখ্যালঘু ভোটারদের ভোট ব্যাংকটাকে ঠিক রাখা, আর অন্যদিকে বেশ কিছু হিন্দু ভোটারদের নিজের দলের দিকে টেনে রাখা। কেননা বিজেপি এরই মধ্যে হিন্দু ভোটারদের এই রাজ্যে, পশ্চিমবঙ্গেও কিন্তু একেবারে বলতে গেলে পুরোপুরিভাবে নিজের দিকে টেনে নিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন যে শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গে বাঁচা যাবে না, তৃণমূল কিন্তু বাঁচতে পারবে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে একদিকে যেমন সংখ্যালঘু ভোটাররা তার পেছনে থাকবে, তাকে সাপোর্ট করবে, অন্যদিকে হিন্দু ভোটাররাও তাকে ভোটটা দিক, অন্তত তিনি যাতে এবারের জন্য রক্ষা পেয়ে যান, এবারের জন্য বেঁচে যান, সেই সংখ্যক হিন্দু ভোটাররা অন্তত তাকে সমর্থন করুক, তাকে অন্তত এবারের জন্য ভোটটা দিক। তা না হলে ভোটের পর কিন্তু তার জন্য যা অপেক্ষা করছে, যে ধরনের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে শোনা যাচ্ছে, তাতে তো বলতেই হয় যে ভোটের রেজাল্ট খারাপ হলে কপালে আরও অনেক খারাপ দুর্গতি কিন্তু তৃণমূল নেত্রীর কপালে আছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটারদের মন পেতে বেশ কিছু এমন এমন কথা বলার চেষ্টা করছিলেন যে সেই যথারীতি ঘুরে ফিরে তৃণমূল একেবারে ধর্মনিরপেক্ষ দল, তৃণমূল কোনো ধর্মের কথা বলে না, এইটা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন, তৃণমূলকে প্রমাণ করার চেষ্টা করছিলেন। কিন্তু মানুষ তো এই সোশ্যাল মিডিয়ার যুগে, ডিজিটাল দুনিয়ার জমানায় সব কিছু জেনে বসে আছে। মানুষ কিন্তু বুঝে গেছে যে কে সত্যিই ধর্মনিরপেক্ষ আর কে ওই ধর্মনিরপেক্ষতার নাম করে আসলে ভোট ব্যাংক সামাল দিচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে চতুর্থ দফা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও মনে হয়েছে যে হিন্দু ভোটাররা কিন্তু তৃণমূলকে একেবারে ত্যাগ করেছে, তৃণমূল থেকে একেবারে পাইকারি হারে বিজেপির দিকে ঝুঁকছে, কোনোভাবেই কিন্তু সেটা সামাল দেওয়া যাচ্ছে না, সামলানো যাচ্ছে না। আর ঠিক যখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারলেন, তার যখন বোধোদয় হলো চতুর্থ দফা ভোটের পর, তখন তিনি কিন্তু হিন্দু যেসব সমাজসেবী সংগঠন অর্থাৎ রামকৃষ্ণ মিশন, ইস্কনের মতো সংস্থাকে তিনি আক্রমণ করতে শুরু করলেন। এবং আক্রমণ করতে গিয়ে তিনি যা করলেন, যে কাণ্ড করে বসলেন, সেই কাণ্ডর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু একেবারে হিতে বিপরীত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে, কিছু হিন্দু ভোটারকে অন্তত তৃণমূলের দিকে ধরে রাখতে, কিন্তু বাস্তবে তিনি এমন কাজ করলেন যে কাজের ফলে হিন্দু ভোটারদের যে বিজেপির দিকে যাওয়ার ঢল, সেই ঢলটাকেই তিনি আরও উস্কে দিলেন, বাড়িয়ে দিলেন। আর সেই কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করলেন। কি করে করলেন বন্ধুরা, দেখুন সেই ভিডিও। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না, তার কারণ তিনি ডাयरेक्ट পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে
তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তাই আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা এবার কার উপরে গিয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হিন্দু ভোটারদের একাট্টা হওয়া, সেই একাট্টা হওয়ার জন্য কাকে এবার দায়ী করতে শুরু করেছেন। এতদিন তো তিনি বিজেপিকে হিন্দুত্ববাদী দল বলে, মুসলিম বিরোধী দল বলে, সংখ্যালঘু বিরোধী দল বলে ভোট টানার চেষ্টা করছিলেন, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে তাতেও কাজ হচ্ছে না। মানুষ কিন্তু তাতে ভুলছে না, সেই ঢপের চপ খাচ্ছে না। আর সেটা বুঝতে পেরেই তার এখন রাগ গিয়ে পড়ছে রামকৃষ্ণ মিশনের মতো সমাজসেবী সংস্থার উপরে। তিনি রামকৃষ্ণ মিশনের একেবারে সাধুদের আক্রমণ করে বসলেন, এবং শুধুমাত্র সাধুদের আক্রমণ করাই নয়, তিনি রামকৃষ্ণ মিশনকে কি সুযোগ সুবিধা দিয়েছেন, স্কনকে তিনি কি সুযোগ সুবিধা দিয়েছেন সেই সবও বলে বসলেন। মানে অনেকটা হচ্ছে সেই পাড়ার ঝগড়া হলে যেমন মুখরা মেয়েরা অনেক সময় বলে না, যে তুই তো আমার কাছ থেকে এই জিনিসটা নিয়েছিলিস, বের কর, তোকে তো আমি এই জিনিসটা দিয়েছিলাম, সেদিন তো আমি তোর জন্য এই কাজটা করেছিলাম। তো সেই যে পাড়ার ঝগড়া, সেই কায়দাতেই কিন্তু অনেকটা তিনি এবার এই রামকৃষ্ণ মিশন এবং ইসকনের মতো বিশ্ব হিন্দু পরিষদের মতো সংস্থাগুলোকে আক্রমণ করতে শুরু করেছেন। এবং এই আক্রমণের পর স্বাভাবিকভাবেই অনেকে যেটা প্রশ্ন তুলতে শুরু করেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দেওয়ার কথা বলছেন, যে রামকৃষ্ণ মিশনকে তিনি এইটা দিয়েছিলেন, সেইটা দিয়েছিলেন, স্কনকে তিনি এটা দিয়েছিলেন, সেইটা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, তো সেসব কি তিনি নিজের পকেটের টাকা থেকে দিয়েছিলেন নাকি তৃণমূলের ফান্ড থেকে টাকাটা দিয়েছিলেন? সেই সব তো তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মানুষের ট্যাক্সের যে টাকা, সেই টাকাটা তিনি সেই সব সংস্থাকে তুলে দিয়েছিলেন, এবং মানুষ যাতে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের যাতে মন তিনি রাখতে পারেন, তাদের যাতে সুনজরে তিনি থাকতে পারেন, সেই জন্য এইসব কাজ করেছিলেন। আর এখন তিনি কি করছেন? এখন তিনি সেই সব কথা উগড়ে দিচ্ছেন, সেই সব কথা একেবারে ভরা সভায় বলে সাধু সন্ন্যাসীদের অপমান করছেন, এবং এর ফলে যা হওয়ার তাই হয়েছে। সাধু সন্ন্যাসীরা কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষেপে উঠেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রামকৃষ্ণ মিশন, ইসকনের মতো সংস্থাগুলোকেও একেবারে রাজনীতিতে জড়িয়ে ফেলা, সেই জড়িয়ে ফেলার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠছেন। স্বাভাবিকভাবেই বিরোধীরাও কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সেই মন্তব্যকে হাতিয়ার করে বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা হাতিয়ার বিজেপির হাতে দিয়ে দিলেন, এমন একটা আলপটকা মন্তব্য তিনি করে বসলেন, যে আলপটকা মন্তব্যটা কিন্তু বিজেপির জন্য একটা বড় হাতিয়ার হয়ে গেল। আর করবি তো কর, এমন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলপটকা মন্তব্য করলেন যখন খোদ নরেন্দ্র মোদীর আরও একটি জনসভা এই পশ্চিমবঙ্গে রয়েছে, এবং যথারীতি যেটা দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই হাতিয়ারকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ধুইয়ে দিলেন। বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক চাল, সেই রাজনৈতিক চাল কিন্তু ভোতা করে দিলেন। এবং এই নিয়ে মন্তব্য করতে গিয়ে নরেন্দ্র মোদী কি বললেন বন্ধুরা দেখুন। स्वामी विवेकानंद जी जब विदेश की धरती पर गए थे, जब वो भारत की बात करते थे, तो लाखों लोग उनके भक्त बन गए थे। हर एक पर एक वर्ग ऐसा भी था जिसको भारत से नफरत थी। उन्होंने स्वामी विवेकानंद जी का खूब अपमान किया, अरे धमकाने की कोशिश की, पर स्वामी विवेकानंद मां भारती का मिशन लेकर निकले थे, वो कहां डरने वाले थे। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। चुनाव में बंगाल के लोगों को डराने, धमकाने, हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार
सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं, लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं। मैं भक्ति वेदांत, स्वामी प्रभुपाद, स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा। ऐसी सरकार जो बंगाल की सेवा संस्कृति के प्रति कोई सम्मान नहीं रखती है, उसे आपने अपने वोट की ताकत से ऐसी सजा देनी है, ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों, महंतों, महापुरुषों का अपमान न कर सके। মজার কথা দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রামকৃষ্ণ মিশন কিংবা ইসকন নিয়ে এত রাগ করছেন, এত ক্ষোভ প্রকাশ করছেন যে তারা নাকি হিন্দু ভোটারদের বিজেপির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে এরই মধ্যে সংখ্যালঘু ভোটারদের তৃণমূলকে সব ভোট দেওয়ার কিন্তু আর্জি করিয়ে বসে আছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তলে তলে এক খেলা খেলছেন, আর ওপরে ওপরে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছেন, নিজেকে কিন্তু ধর্মনিরপেক্ষ দেখানোর চেষ্টা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সাধু সাজার চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু শুভেন্দু অধিকারীরা একেবারে জল ঢেলে বসে আছেন, এবং জল ঢেলে দিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ছদ্ম সাধু সাজা, সেটা কিভাবে ভেস্তে দিয়েছেন বন্ধুরা দেখুন। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন। হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। এখন তৃণমূলের নেতারা যেটা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে বিরোধীরা নাকি, শুভেন্দু অধিকারীরা নাকি শুধু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথাকে হাতিয়ার বানাচ্ছে, এবং বিজেপি যে সত্যি সত্যি হিন্দুত্ববাদী দল তার নাকি প্রমাণ দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের হাতিয়ার বিরোধীদের হাতে তুলে দেন, বিজেপির হাতে তুলে দেন, তাহলে সেটা বিরোধীরা ছাড়বে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে এই ধরনের হাতিয়ার ছাড়তেন? কিন্তু বন্ধুরা, তার থেকেও যেটা বড় ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে চালটাই দিচ্ছেন, যে কাজটাই করছেন, সেটাই কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। যেমন ওই সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর ঘটনায় তো কিছুদিন আগে এই মাম্পি দাস ওরফে পিয়ালি দাসকে পুলিশ গ্রেফতার করেছিল। সেই পিয়ালি দাসও কিন্তু শেষ পর্যন্ত জেল থেকে ছাড়া পেয়ে গেল, এবং সেই পিয়ালি দাস কি করলেন?
মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু হুঁশিয়ারিটা দিলেন যে তার মুখ্যমন্ত্রিত্ব না যাওয়া পর্যন্ত লড়াইটা তিনি চালিয়ে যাবেন। অর্থাৎ যে সন্দেশখালিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নতুন বেশ কিছু বিতর্কিত ভিডিও, ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে উল্টো কথা বোঝানোর চেষ্টা করছিলেন, সেই উল্টো কথাটা এখন উল্টে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়দের জন্যই বুমেরাং হয়ে যাচ্ছে। যে সন্দেশখালি মিডিয়া আস্তে আস্তে ভুলে যেতে চাইছিল, তার বদলে নির্বাচনের প্রচারের উপরে জোর দিতে চাইছিল, সেই মিডিয়াকে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ওই কিছু ভাইরাল ভিডিওকে সামনে নিয়ে এসে মিডিয়াকেও সন্দেশখালির মধ্যে আটকে রাখলো। আর এখন সেই সব থেকে বের হওয়ার জন্য, সেই সন্দেশখালিকে ভোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই সাধু সন্ন্যাসীদের কিন্তু আক্রমণ করতে শোনা যাচ্ছে। পাশাপাশি এই শিক্ষক নিয়োগ নিয়েও কিন্তু যেটা দেখা গেছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও একটা বড় ভুল চাল দিয়ে বসে আছেন। বলতে গেলে তিনি ঘেঁটে দিয়ে বসে আছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নথিপত্র চেয়ে বসে আছেন এই বলে যে বাম জমানায় যদি কিছু দুর্নীতি হয়ে থাকে, শিক্ষক নিয়োগে যদি কিছু দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেই দুর্নীতির কথা বলে অন্তত এই যে দুর্নীতির অভিযোগ উঠছে 2016 সালের প্যানেলে, সেই 26,000 শিক্ষক শিক্ষিকার দুর্নীতির গন্ধটা অন্তত ঢাকা দেওয়া যাবে। এখন এই যে 30 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করা শিক্ষক শিক্ষিকাদের কাছে নথিপত্র চেয়ে পাঠানো, এতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটা চেয়েছিলেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যা হচ্ছে তার ঠেলাটা সিপিএমকেও তিনি কিছুটা পাবেন, তার ঠেলা কিছুটা সিপিএমের ঘাড়েও চাপাবেন। আর মাঝখান থেকে পুরো শিক্ষক শিক্ষিকাদের একসঙ্গে জড়িয়ে নিয়ে রাজ্যের প্রায় 1.5 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের খুঁচিয়ে দিয়ে বিজেপি বিরোধী করে তুলবেন কিংবা সিপিএম বিরোধী করে তুলবেন, যে তারা হয়তো ভাববেন যে এই 2016 সালের নিয়োগ দুর্নীতি নিয়ে এত কিছু হচ্ছে বলেই রাজ্য সরকারের তরফ থেকে তাদেরও নথিপত্র চেয়ে পাঠানো হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে চাল, সেই চালটাও কিন্তু উল্টো পড়ছে। কেননা শিক্ষক শিক্ষিকারা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্নীতি ঢাকা দিতে গিয়ে সমস্ত কিছু তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অনেকটা সেই রকম যে বাচ্চা ছেলে মেয়েরা যেরকম খেলতে গেলে খেলায় যখন দেখছে যে হারছে, তখন সমস্ত খেলাটাকেই লাটে তুলে দেয় কিংবা রেগে গিয়ে সমস্ত খেলাটাকেই বানচাল করে দেয়, সেরকমই কিন্তু একটা চেষ্টা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিক দিয়েই পার পাওয়ার চেষ্টা করছেন, সেদিকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার চাল উল্টো পড়ছে। আর যতই চাল উল্টো পড়ছে ততই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে আলপটকা মন্তব্য কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর সেই আলপটকা মন্তব্যেরই একটি হলো এই রামকৃষ্ণ মিশনের সাধুদের নিয়ে করা মন্তব্য। আর এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে এতটাই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে স্টেজে চটি ছিঁড়ে গিয়ে সেফটি পিন লাগিয়ে দেওয়ার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেকে গরিব দেখানোর চেষ্টা, সেই চেষ্টাটাও কিন্তু মাটিতে গেছে। মোদ্দা কথা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে 4 দফা ভোটের পর যে বাকি 3 দফা ভোট এই দক্ষিণবঙ্গে বাকি রয়েছে, সেই 3 দফা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত বেশিরভাগ আসন রয়েছে। আর সেই আসনগুলোও যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বেশ ভালো মতো বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই কিন্তু তিনি আরও বেশি করে উতলা হয়ে পড়ছেন, বেশি করে কিন্তু বিতর্কিত মন্তব্য করে বসছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।